জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার। একই সঙ্গে এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলছে। এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানির শেষে প্রসিকিউটর MH তামিম জানান, রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আসামির অব্যাহতি চেয়ে যেসব যুক্তি দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা বিচারের মাধ্যমেই নির্ধারণ করা হবে। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চালানো হত্যাযজ্ঞের বিচার করতে কোনো বাধা নেই। এদিন জুলাই অভ্যুত্থানের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনের হত্যা মামলায় সাবেক MP ABM ফজলে করিম সহ অন্যান্য আসামির বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। ঐকমত্যে পৌঁছতে সময় স্বল্পতা বিবেচনায় রাখতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে 10ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলী রিয়াজ বলেন, তারা কারো ওপর কিছু চাপিয়ে দিচ্ছেন না, এমনকি সব বিষয়ে একমত হওয়ারও প্রয়োজন নেই। বলেন, দ্রুত সময়ে যাতে জুলাই সনদ ঘোষণা করা যায় সেজন্য সবাইকে স্বল্প সময়তা বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় দফার 10ম দিনের এই বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, উপজেলা পর্যায়ে অধীনস্থ আদালত সম্প্রসারণ ও সংসদে নারী আসন বিষয়ক আলোচনা হবে বলেও জানিয়েছেন কমিশন। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না। আমি একটা উদাহরণ দিই, মূলনীতির ক্ষেত্রে বহুত্ববাদ নিয়ে সকলেরই আপত্তি ছিল, দ্বিতীয় সংশোধিত ভাষ্যে সেটা ছিল না। কিংবা ধরুন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা অনুবাদ আমরা বলেছিলাম, সেটা গ্রহণযোগ্য হয়নি সকলের কাছে, বিভিন্ন বিবেচনায় আমরা সেটা আলোচনায় আনছি না। কিংবা ধরুন জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 4টে প্রদেশ করার ব্যাপারে, সেই আলোচনা তো দেখা গেছে প্রাথমিক আলোচনা সেটি অধিকাংশ দলের পক্ষ থেকে এই অবস্থায় বর্তমানে করার ব্যাপারে একমত হওয়ার ব্যাপারে একমত হওয়া যায়নি। সে কারণে আমি এটা আলোচনা আনছি না। ফলে অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সকল। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যেই সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে।
জুলাই সনদের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সময়ে মিডিয়া দিয়ে গ্রাউন্ড তৈরি করে বিপ্লবীদের হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে জুলাই সনদ পদযাত্রায় অংশ নিয়ে রাজশাহীতে কথা বলেন তিনি। 7ম দিনের কর্মসূচি হিসেবে পরে নাটোরের পথে যাত্রা করেন তারা। মাঝপথে নাটোরের বেলঘরিয়া বাইপাস এলাকায় যাত্রা বিরতি নেন। এ সময় সেখানে পথসভায় অংশ নেন তারা। এতে এনসিপির স্থানীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গত বছর 5 আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। 3রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা হয়। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপর আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। 7ম দিনের মতো জুলাই পদযাত্রায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। রাজশাহী থেকে পদযাত্রা এখন নাটোরের পথে। এ বিষয়ে আরও জানাতে বেলঘরিয়া বাইপাস মোড়ে আছেন সহকর্মী রকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, এনসিপি নেতাদের আজ সারাদিন কি কি কর্মসূচি রয়েছে এবং পদযাত্রায় নেতাকর্মীদের কি বার্তা দেওয়া হচ্ছে জানাবেন। পুতুল, 7ম দিনের যে পদযাত্রা সেটি আসলে রাজশাহী থেকে নাটোরে পৌঁছেছে এখন, এবং আমরা দেখছি নাটোরে কিন্তু কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা, এবং সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আসলে এই যে তাদেরকে কিন্তু আসলে এখানে বরণ করে নেওয়া হয়েছে। রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং তাদের যে কর্মসূচি, নাটোরে তাদের 5টি প্রোগ্রাম রয়েছে, সেই 5টি প্রোগ্রামে তারা অংশ নেবেন, বিভিন্ন পথসভায় কথা বলবেন এবং তাদের যে শিক্ষার্থী বা এইখানে যারা এই কর্মসূচির সাথে আছেন তাদের সাথে কথা বলবেন। এখন পর্যন্ত আমরা আসলে সকাল থেকে যেটি জানতে পেরেছি, এনসিপির যিনি প্রধান তিনি যেটি বলেছেন যে আসলে এই যে পদযাত্রা, জুলাই থেকে জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারা আসলে এই যে বৈষম্য নিয়ে কথা বলেছিলেন, সেই বৈষম্যটি সারা দেশে কেমন আছে বা সারা দেশের আসলে কি ধরনের চাহিদা, তরুণরা আসলে কি চান, যারা বৃদ্ধ রয়েছেন তারা আসলে কি চান, সবকিছু মিলিয়েই আসলে তারা জানতে চান যে সারা বাংলাদেশে আসলে সমস্যা কোথায় এবং সমস্যার মূলে পৌঁছানোর জন্য তাদের আসলে কি প্রয়োজন। সবকিছু মিলিয়ে এই সমস্ত কিছুকে ধরে কিন্তু তারা একটি ইশতেহার তৈরি করতে চান এবং যে ইশতেহার অনুযায়ী কিন্তু আসলে কাজ হবে এবং পরবর্তীতে তারা সেইটি 3 আগস্ট সেই ইশতেহার আসলে ঘোষণা করবেন এনসিপির পক্ষ থেকে। এছাড়াও নাটোরের পাশাপাশি কিন্তু নাটোর, বনপাড়া এবং সিরাজগঞ্জ এবং পরে পাবনাতেও কিন্তু তাদের একই রকম পদযাত্রা এবং পথসভা কর্মসূচি রয়েছে। আমরা এখন নাটোরের স্টেশন বাজারে আছি, সেখানে আমরা দেখছি যে একটি মিনি ট্রাকে করে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা প্রত্যেকে আসলে সেখানে এসেছেন। এখানে নাটোরের সাধারণ মানুষ তাদেরকে কিন্তু হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে তারা তাদেরকে দেখে আন্দোলিত, উদ্বেলিত আসলে। এবং পুতুল, আমরা যেটি আসলে লক্ষ্য করছিলাম যে আসলে নাটোরে যখন প্রবেশ করে তখন একেবারে জাতীয় পতাকাবাহী মোটরসাইকেল যাত্রীরা যেমন ছিল, একই সাথে রিক্সা এবং অটোরিকশা, একটা বড় ধরনের বহর কিন্তু তাদেরকে আসলে এখানে অভিবাদন জানিয়েছেন এবং এই নাটোর পর্যন্ত নিয়ে এসেছেন। এখন স্টেশন বাজারে এখানে পথসভা হবে। এই পথসভা থেকে আসলে কেন্দ্রীয় নেতারা এনসিপির তারা কোন বার্তাটি দেয় এবং পরবর্তী কার্যক্রম তারা এখানে কিভাবে প্রচার করবেন সেটি আসলে এখন দেখবার বিষয়। এবং একই সাথে তারা আসলে যে মূল মন্ত্রটি বলছেন যে আসলে ফ্যাসিবাদের বিচার, নতুন সংবিধান এবং এর মধ্য দিয়ে আসলে নির্বাচন বা পরবর্তী কর্মসূচি এবং তাদের যে 3 তারিখের যে শহীদ মিনারের প্রোগ্রামটি রয়েছে, এই সমস্ত কিছু সমন্বয় ঘটিয়ে আসলে সেখানে তারা তাদের মন্তব্য করবেন। তো পুতুল, এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ খবর।
নাটোর থেকে জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল হাসান। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের ওসমানী বিমানবন্দরে এই আশা প্রকাশ করেন তিনি। এ সময় বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপির বিশ্বাস নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে। জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জামায়াত ইসলামের পক্ষ থেকে কখনোই নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতে আমিরের বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। আগামী 19 জুলাই অনুষ্ঠেয় জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সকালে সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। পুরনো প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেককে সরিয়ে 17 বছর পর চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ডাই ডক লিমিটেড। রোববার রাত থেকে এনসিটি পরিচালনার ভার বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটি। বন্দর কর্তৃপক্ষ বলছে, অপারেটর পরিবর্তন হলেও নতুন ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনায় তেমন কোনো পরিবর্তন আসেনি। নতুন ব্যবস্থাপনায় আগের অপারেটর সাইফ পাওয়ারটেক এবং চট্টগ্রাম বন্দরের জনবল ও শ্রমিক কর্মচারীরা কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার আগে নৌবাহিনীর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি এনসিটি পরিচালনা করবে। পতিত আওয়ামী সরকারের আমলেই এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বন্দরের শ্রমিক কর্মচারী সহ রাজনৈতিক দলগুলো বিরোধিতা করলেও অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী নভেম্বরের মাসে চুক্তি হবে। নেত্রকোনায় রেলওয়ে জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধের দাবিতে ব্যবসায়ী ও দখলদাররা বিক্ষোভ করছে। সোমবার সকাল থেকে শহরের 7 পাইপ রেলগেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন দখলদাররা। এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযানে আসেন রেলওয়ের কর্মকর্তারা, কিন্তু সেখানে অবস্থান নেওয়া ব্যবসায়ী ও দখলদারদের বাধার মুখে দুপুর 12টা পর্যন্ত অভিযান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা শতাধিক দোকান ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তারা। হঠাৎ নির্দিষ্ট কিছু অংশে উচ্ছেদ অভিযানকে ষড়যন্ত্র বলছেন ব্যবসায়ীরা। গাজায় আগ্রাসনের প্রতিশোধ নিতে রোববার তেল আবিব ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এছাড়াও লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় হুতি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন বাণিজ্য জাহাজ। তবে সকল ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকে
MTO। ইসরায়েল হুতিদের মধ্যে উত্তেজনা বাড়ায় এ অঞ্চল দিয়ে চলাচলকারী সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে এসব হামলার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত 3টি বন্দর, একটি জাহাজ এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েল। তবে হামলা প্রতিহতের দাবি হুতিদের। এদিকে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই অবস্থায় দেশটির মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি আগ্রাসন না থামলে এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার না করলে আত্মসমর্পণ করবে না তারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।